থাকবে জন স্যামুয়েল জনসন প্লাস হলো এডমান্ড বার্গ। এটা হলো আমরা একটা ক্লাসে করব, একটা ক্লাসে করব। কালকে হলো তোমার, হ্যাঁ কালকে রাত্রে করা যায় ওইটা। কালকে রাত্রে হলো অন্য বেসের একটা ক্লাস আছে, তো তোমাদের নেওয়া যায়। সকল কিছু ওকে আছে কিনা জানাও। আর প্রশ্নটা হলো তোমার মেইন বিষয়গুলো যদি জানো তাহলে এটার যে ব্রিফ, এই ব্রিফ গুলো পারবা। এটা হলো ছোট্ট সময় আমরা যে গদ্য পড়ছিলাম না, ওই গদ্য টাইপের। ওকে, গদ্য যে পড়ছিলাম বিভিন্ন, ওই গদ্যের মতো আর কি। গদ্যের মতো দেখলাম না যে আমরা বিভিন্ন আহ ক নাম্বার প্রশ্নের জন্য বিভিন্ন বা এমসিকিউর জন্য আমরা বিভিন্ন জিনিস কোথায় থেকে, গদ্য থেকে পেতাম। তো আমাদের এই প্রশ্ন ওই রকমই। সাউন্ড প্লাস স্ক্রিন ক্লিয়ার কিনা জানো। তো আমি শুরু করে দিচ্ছি, তোমরা ওকে বললো, আমি দেখতেছি ওকে আছে, আমি শুরু করে দিচ্ছি। দেখো, এডিসন এন্ড স্টিল write two names of the members of the spectators club। তো spectators যে ক্লাব, এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধ থেকে বলতেছে দুইটা মেম্বার্স, দুইটা সদস্যর নাম লেখার জন্য। এখানে আছে 6 জন, তুমি যে কোনো দুইজনের নাম লিখতে পারো, তোমার ইচ্ছে, তোমার সুবিধা মতো যে কোনো দুইজন মেম্বার্স এর নাম তুমি এখানে লিখতে পারো। ওকে, আমি এখানে স্যার রজার ডি কভারলি, স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট, তাদের দুইজনের নাম দিছি। তোমার ইচ্ছে, তোমার যদি সুবিধা হয় তুমি অন্য দুইজনের নাম দাও, কোনো সমস্যা না। তো বলতেছে স্পেকটেটরস ক্লাবের, এই স্পেকটেটর ক্লাবের যে দুইজন সদস্যর নাম লেখার জন্য। তো আমি এখানে দিলাম স্যার রজার ডি কভারলি এবং স্যার অ্যান্ড্রিউ ফিপর্ট। গেল এটা। তারপর 2 নাম্বারটা 2023-এ আসছে, সো এটা আমরা পড়বো না। 3 নাম্বার, হোয়াট ইজ দ্য টেটলার। টেটলারটা কি? Tetler was a periodical published in 1709। তো এটা ছিল একটা ম্যাগাজিন টাইপ বা সাময়িকী অথবা সাময়িক পত্র অথবা ম্যাগাজিন, যেটা কিনা 1709 সালে প্রকাশিত হয়েছিল। আর পরবর্তীতে 2 বছর পর, দ্যাট মিনস 1711 সালে স্পেকটেটর এটা প্রকাশিত হয়। এগুলো বেসিক ইনফরমেশনের ক্লাসে কিন্তু পড়াইছি। Which place does the writer visit during his stay in the city? তো লেখক শহরে থাকাকালীন কোন কোন জায়গায় ঘুরে বেড়াতো কিংবা ভ্রমণ করত? In all the resorts, তারপর কফি হাউসেস, ক্লাবস এন্ড ইনার রুমস অফ পলিটিক্স, এক্সচেঞ্জ এন্ড সো অন। তো উনি হলো সমস্ত বিনোদন কেন্দ্র, তারপর কফি হাউস, ক্লাব, রাজনৈতিক যে অন্দরমহল এবং এক্সচেঞ্জ বলতো শেয়ার বাজার ইত্যাদি জায়গায় উনি ভ্রমণ করতো। কেন করতো? কারণ উনি হলো এখানে একজন সাইলেন্ট অবজারভার হিসাবে কাজ করত। আর একজন সাইলেন্ট অবজারভার হিসাবে অবশ্যই তোমার সমাজের বিভিন্ন স্তরে কি কি ঘটতেছে এটা তার জানাটা দরকার। আর এই জন্যই মূলত সে সমাজের বিভিন্ন অলিগলিতে, কখনো কফি হাউসে, কখনো ক্লাবে, কখনো যেখানে রাজনৈতিক বিষয়াবলী আলোচনা করা হচ্ছে ওইখানে, ওকে, বিভিন্ন রিসোর্সে তাকে কি করা হতো দেখা যেত, বা সে ওইখানে কি ভ্রমণ করত, ভিজিট করত। What do you think has driven the writer to live as a spectator? তো তোমার মতে বা তুমি কি মনে করো লেখকের কোন বিষয়টি তাকে একজন দর্শক হিসাবে জীবন কাটাতে উদ্বুদ্ধ করে কিংবা তাকে এইদিকে ধাবিত করে? কারণ সে খুবই নীরব ছিল, নিশ্চুপ টাইপের মানুষ ছিল। তার শান্ত নীরব স্বভাব ছিল। দ্য রাইটার্স সাইলেন্ট নেচার, লেখকের শান্ত এবং নীরব স্বভাব। মানে সে একটা বিষয়কে, কিছু কিছু মানুষ আছে বেশি কাউ কাউ করে, ওকে, বুঝে কম চিল্লাই বেশি, বেশি বেশি কাউ কাউ করে, ওকে। তো এই রাইটারটা তো ওই রকম না। সে তার চারপাশের জিনিসগুলোকে খুবই আহ সাইলেন্টলি সে অবজার্ভ করতে পারতো। তো এই যে সে নীরব থাকতো এবং প্রতিটা বিষয়কে অবজার্ভ করতে পারতো, ওই নেচারটাই মূলত তাকে মানে একজন স্পেক্টেটর হিসাবে সাহায্য করেছে।
এখানে হ্যাজ ড্রাইভেন আছে, তোমাকে দিতে পারে হেল্প কথাটাও থাকতে পারে যদি বুঝো প্রশ্নের মধ্যে বলছে এখানে লেখকের কোন বিষয়টা বা কোন গুণাবলীটা কোন স্বভাবটা তাকে স্পেক্টেটর হতে সাহায্য করেছে, তাহলেই দিবা দ্য রাইটার সাইলেন্ট নেচার, সাইলেন্ট অ্যান্ড কাম নেচার, শান্ত এবং নীরব স্বভাব। তারপর হুইচ পার্সোনাল ইনফরমেশন ডাজ দ্য রাইটার নট ওয়ান্ট টু রিভিল, তো এখানে লেখক নিজের কোন ব্যক্তিগত তথ্যগুলো প্রকাশ করতে চান না। হিজ নেম, এজ অ্যান্ড অ্যাড্রেস, তার নাম, আসল নাম কি, তার বয়স কত এবং তার ঠিকানা। এখানে কিছু কিছু মানে বইয়ের মধ্যে লজিংস আছে কথাটা, তো অ্যাড্রেস দিলে হবে। তারপর 7 নাম্বার, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য রাইটার ডাজ নট ওয়ান্ট টু ডিসক্লোজ হিজ নেম, এজ অ্যান্ড লজিংস, কেন লেখক কেন তার নাম, বয়স এবং সে যেখানে থাকে তার ঠিকানা এটা কেন সে প্রকাশ করতে চান না? ইন হিজ ওপিনিয়ন, তার মতে, তার দৃষ্টিতে, হিজ নেম, এজ অ্যান্ড লজিংস মে মেক হিম impartial and make people try to manipulate him, তো তার কাছে মনে হয় যদি সে তার বয়স, ঠিকানা অন্যর কাছে, তার অডিয়েন্সের কাছে, তার দর্শকের কাছে প্রকাশ করে, তাহলে সে পক্ষপাতিত্ব করবে, নিরপেক্ষ থাকতে পারবে না। ওকে, পক্ষপাতিত্ব করবে এবং মানুষ তাকে প্রভাবিত করার চেষ্টা করবে। ম্যানিপুলেট মানে হলো এখানে প্রভাবিত, এখানে ম্যানিপুলেটের জায়গায় তুমি ইনফ্লুয়েন্স দিতে পারো। ইনফ্লুয়েন্স, প্রভাবিত করার চেষ্টা করবে। হু ইনহেরিটেড স্যার রজার্স প্রপার্টি, স্যার রজারের সম্পত্তি, এখানে প্রপার্টির জায়গায় তোমার এস্টেট কথাটাও দিতে পারে, একই অর্থ, এস্টেট। ওকে, সম্পত্তি। তো স্যার রজারের যে সম্পত্তি এর উত্তরাধিকারী কে ছিলেন? স্যার রজার্স, সরি, ক্যাপ্টেন সেন্ট্রি, ক্যাপ্টেন সেন্ট্রি ছিল স্যার রজারের যে সম্পত্তি এই সম্পত্তির উত্তরাধিকারী, বা সে উত্তরাধিকারী সূত্রে এটা পেয়েছিল। এটা চলে আসছে, পড়বো না। What was the name of the periodical started by Steele in 1709? তো স্যার 1900 সরি 1709 সালে স্টিল যে সাময়িকীটি কিংবা ম্যাগাজিনটি শুরু করেছিলেন তার নাম কি ছিল? দ্য টেটলার। ওকে, আর মাথার মধ্যে রাখবা স্পেকটেটর এটা হলো 2 বছর পর মানে 1711 সালে প্রকাশিত হয়। আর ওই ওই দুই মানে স্পেকটেটরটা হলো এডিসন এবং স্টিল তারা জয়েন্টলি করছিল। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে ভুল হয়েছে, এখানে এডিশন না, হু ওয়াজ দ্য এডিটর হবে। ওকে, এখানে এডিশন কথা আছে, এডিটর মানে সম্পাদক কে ছিলেন? দ্য স্পেকটেটরের সম্পাদক কি ছিলেন? রিচার্ড স্টিল। ওকে, প্রথম 11টা মানে নাম্বারিং এর দিক থেকে 11টা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা জানাও। প্রথম 11টা সকলের কাছে ক্লিয়ার কিনা? এগারোটা সকলের কাছে ক্লিয়ার কিনা? আমি কিন্তু তোমাদের কখন দিনেই বলছি যে আজকে ক্লাস নিব, কিন্তু তারপরেও অনেকে জানো না। আর আমি কিন্তু নোটিশ বোর্ডে দিছিলাম মেসেজটা। তারপর দেখো 12 নম্বর, হোয়াট ডাজ দ্য স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ ডেসক্রাইব? তো স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ ডেসক্রাইব এই যে লেখকের আত্মবিবরণী একটা প্রবন্ধ আছে না, ক্যাসে আছে না, আমরা পড়ছি না, ওইটার মধ্যে কি বর্ণনা করা হয়েছে, ওইটার মধ্যে কি আলোচনা করা হয়েছে? ইট ডেসক্রাইবস দ্য রাইটার্স লাইফ, এটা হলো লেখকের জীবন, হিজ কজ অফ রাইটিং, তার লেখার কারণ, এন্ড দ্য ফ্যাক্টস এবং ওই বিষয় হি ইজ গোয়িং টু ইনক্লুড ইন হিজ রাইটিং, এবং কোন কোন বিষয়টা সে তার লেখার মধ্যে অন্তর্ভুক্ত করবেন এই সকল কিছু বর্ণনা করেছে। হোয়াট ডমিন্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রাইটার প্রিভেলড হিজ চাইল্ডহুড, মানে লেখকের শৈশব থেকে তার কোন চারিত্রিক বৈশিষ্ট্যটা প্রকট ছিল? সে সবসময় সাইলেন্ট থাকতো। হি ওয়াজ অলওয়েজ সাইলেন্ট, মানে সাইলেন্ট বলতে হলো চুপচাপ থাকতো, নীরব থাকতো।
তারপর why do you think the writer keep on visiting all the places? তুমি কেন মনে করো বা তুমি কি মনে করো লেখক সব সময় কেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, বিভিন্ন জায়গা পরিদর্শন করত, ভ্রমণ করত কেন? He chose the life of a spectator and observer. যেহেতু সে হলো একজন দর্শক এবং পর্যবেক্ষকের জীবনটা বেছে নিয়েছে, so he needs to observe. তো এই জন্যই তাকে কি করতে হতো? পর্যবেক্ষণ করতে হতো। তারপর how does the writer express himself? কবি কি সরি লেখক কিভাবে নিজেকে প্রকাশ করেছেন? He expresses himself by writing. লেখার মাধ্যমে। তুমি সিম্পলি by writing ও দিতে পারো। ওকে, by writing ও দেওয়া যায়। 16 Why do you think the writer does not want to disclose his name, age and lodgings? উপরে পড়ে আসছে এটা। উপরে পড়ছে এটা। এই প্রশ্নটা দুইবার হয়েছে। How does he manage to be the spokesperson of all occupations? তো সে হলো সকল পেশার মানুষের মুখপাত্র হতে কিভাবে পেরেছেন? কিভাবে সে সকলের স্পোকসম্যান হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেছেন? Being an observer, একজন পর্যবেক্ষক হয়ে, then putting the observations into writing, এবং পরবর্তীতে এই পর্যবেক্ষণগুলো লেখার মাধ্যমে প্রকাশ করে উনি মূলত সকল পেশার একজন মুখপাত্র হয়ে গেছেন। নেম অ্যান ইংলিশ কান্ট্রি ডান্স। তো একটা ইংরেজি গ্রাম্য, কান্ট্রি বলতে হলো দেশ না, এখানে কান্ট্রি বলতে হলো তোমার গ্রাম্য, ওকে, ভিলেজ। গ্রাম্য নাচের নাম বলো। রজার ডি কভারলি। ওকে, রজার ডি কভারলি এটা হলো একটা ইংরেজি গ্রাম্য নাচের নাম। ইজ দ্য নেম অফ এন ইংলিশ কান্ট্রি ডান্স। এটা হলো ইংরেজি একটা গ্রাম্য নাচের নাম। হাউ ওল্ড ইজ স্যার রজার নাও? স্যার রজারের এখন বয়স কত? 56 ইয়ার্স ওল্ড। হোয়াট ইজ সোহ স্কোয়ার? সোহ স্কোয়ার এটা আবার কি? এটা জায়গা একটা। সোহ স্কোয়ার ইজ আ স্কোয়ার ইন সোহ লন্ডন। তো লন্ডনের সোহ অঞ্চলের একটা কি, একটা জায়গা বা একটা চত্বর হলো সোহ স্কোয়ার। প্রথম 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা? প্রথম 20টা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। তারপর হোয়াই ইজ স্যার রজার আ ব্যাচেলর অ্যাট দ্য এজ অফ 56? কেন স্যার রজার এখনো 56 বছর বয়সে সে কেন অবিবাহিত এখনো? অথবা সেম প্রশ্ন করতে পারে হোয়াই ডিড স্যার রজার ডি কভারলি রিমেইন আ ব্যাচেলর? কেন সে এখনো অবিবাহিত রয়ে গেলেন? বিকজ হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। এখানে প্রশ্ন যদি প্রথমটা যদিও এখানে কি তোমার প্রেজেন্ট টেন্সে, কিন্তু কাহিনীর পরিপ্রেক্ষিতে এটা কিন্তু ফার্স্ট টেন্সে হয়ে যাবে, কারণ সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল অনেক আগে। ওকে, বিকজ হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন লাভ ইন হিজ ইউথ, কারণ যৌবনে সে প্রেমে ব্যর্থ হয়েছিল। উইথ হুম ডিড স্যার রজার ফল ইন লাভ উইথ হিজ ইউথ? কার সাথে যৌবনে স্যার রজার কার প্রেমে পড়েছিলেন? উইথ আ উইডো, একজন বিধবার প্রেমে, বিধবা মহিলা। হাউ ওয়াজ স্যার রজার বিফোর বিং ডিসঅ্যাপয়েন্টেড ইন লাভ? মানে প্রেমে ব্যর্থ হওয়ার আগে স্যার রজার ডি কভারলি সে কেমন ছিলেন? আ ফাইন জেন্টেলম্যান, একজন একজন রুচিশীল মার্জিত ভদ্রলোক, এবং পোশাক আশাকে সে খুবই মানে ইয়ে ছিল, সফিস্টিকেটেড ছিল। কিন্তু প্রেমে ব্যর্থ হওয়ার পর সে তেমন ভাবে কি পোশাক আশাকও ভালোভাবে পরে না। ওকে, তারপর 24 হু ওয়াজ স্যার জর্জ ইথেরেস? স্যার জর্জ ইথেরেস এ আবার কি? এ হলো একজন রাইটার। স্যার জর্জ ইথেরেস ওয়াজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট অফ দ্য রেস্টোরেশন পিরিয়ড।
তো স্যার জর্জ ইথারিয়াস ছিলেন রেস্টোরেশন যুগের একজন ইংরেজ নাট্যকার। হোয়াই ডিড স্যার রজার কিক বুলি ডওসন? বুলি ডওসনকে সে কেন লাথি মারছে? কারণ সে তাকে ইয়াংস্টার বলছিল। ওকে, তাকে ইয়াংস্টার বলছে, কই ভালো বলছে না, তাকে দেখতে সুন্দর লাগতেছে তাই ইয়াংস্টার বলছে। তো বেটারে কি করছে, তার লাথি মারছে ফর ইনসাল্টিং হিম বাই কলিং ইয়াংস্টার। তো ইয়াংস্টার বলে তাকে অপমান করার জন্য সে বলি ডাউসনকে কি করেছিল, লাথি মেরেছিল, কিক মেরেছিল। হু ওয়াজ বলি ডাউসন? তো বলি ডাউসন এ আবার কে ছিল? বলি ডাউসন was a renowned gambler of London in the time of Charles II. তো চার্লস টু এর সময়ে এই বলি ডসন ছিলেন কি একজন ইংল্যান্ডের বিখ্যাত জুয়ারি, জুয়া খেলতো, গ্যাম্বলার। হোয়াট ইজ দ্য অ্যাক্ট? হোয়াট ইজ দ্য গেম অ্যাক্ট? তো এই গেম অ্যাক্ট এটা আবার কি, এটা একটা আইন। ইট ইজ অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট পাসড ইন 1831। তো এটা ছিল তোমার 1831 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশকৃত একটা আইন। ওকে, এটা হচ্ছে পশু পাখিদের নিয়ে আর কি, পশু পাখিদেরকে খুব সহজে নির্বিচারে মারা যাবে না ওইরকম, ওই সংক্রান্ত একটা আইন ছিল। হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ স্যার অ্যান্ড্রিউ ফিপর? স্যার অ্যান্ড্রিউ ফিপর কেমন ধরনের মানুষ? স্যার অ্যান্ড্রিউ ফিপর্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড ওয়েলদি মার্চেন্ট। তো উনি হলেন একজন কি কঠোর পরিশ্রমী এবং ধনী ব্যবসায়ী। হাউ ডাজ স্যার অ্যান্ড্রিউ ফিপর্ট বিকাম রিচ? স্যার অ্যান্ড্রিউ ফিপর্ট কিভাবে ধনী হয়েছেন? বাই মিনস অফ হিজ ওন এফোর্টস অ্যান্ড হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে। Why has Captain Sentry failed to achieve promotion? ক্যাপ্টেন সেন্ট্রি কেন পদোন্নতি পায় নাই, কেন সে উচ্চ স্থানে যেতে পারে নাই, তার প্রমোশনটা কেন হয় নাই? বিকজ অফ হিজ মডেস্টি, তার অতিরিক্ত নম্রতার জন্য। অতিরিক্ত বিনয়ী হলে কি ঠকতে হয়। তারপর হোয়াট ওয়াজ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ ক্যাপ্টেন সেন্ট্রি? ক্যাপ্টেন সেন্ট্রির আর্থিক অবস্থা কেমন ছিল? ফাইন্যান্সিয়ালি হি ওয়াজ রিচ এনাফ। তো আর্থিকভাবে সে খুবই ধনী ছিল, যথেষ্ট ধনী ছিল। হাউ ডাজ স্টিল ডেসক্রাইব উইল হানিকম? উইল হানিকমকে স্টিল কিভাবে বর্ণনা করেছেন? Still describes Will Honeycomb as being familiar with the gallantries and pleasures of the country. ওকে, তো স্টিলকে হলো স্টিল হলো উইল হানিকমকে মানে যে কিনা তোমার এখানে গ্যালান্টিস বলতে হলো প্রেম ঘটিত বিষয়। ওকে, তো যে কিনা প্রেম ঘটিত বিষয় এবং আনন্দ উল্লাসের সাথে খুবই জনপ্রিয়, খুবই পরিচিত এমন একজন হিসাবে উইল হানিকমকে সে কি করেছে, বর্ণনা করেছে। আর উইল হানিকম যদি মনে না রাখতে পারো, কি অ্যাডলাফ খানকে মনে রাখো। ওকে, ওনার মতো আমাকে যখন এই চরিত্রটা আমি প্রথম পড়ছি, তো আমার কাছে মূলত ওই বেটার ছবিটাই মানে উদাহরণ হিসাবে ওই বেটার কথাই আমার মাথায় আসছে। 32টা সকলের কাছে ক্লিয়ার কিনা? তো 32 নম্বরে বলতেছে স্টিল হলো উইল হানিকমকে এমন একজন ব্যক্তি হিসাবে বর্ণনা করেছেন যে কিনা প্রেম ঘটিত বিষয় এবং আনন্দ হাসি তামাশা এই সকল কিছুর জন্য খুবই সুপরিচিত, খুবই পরিচিত। 32টা 32 সকলের কাছে ক্লিয়ার কিনা? তেত্রিশ নাম্বার প্রশ্নটা পড়লে আরেকটু মানে কেন এডলম খানের সাথে বলছি এটা হয়ে যাবে আর কি। হু ইজ দ্য লেডি কিলার? হু ইজ দ্য লেডি কিলার অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব? এই ক্লাবের সদস্যদের মধ্যে কে লেডি কিলার ছিল, মানে নারী বিজয়ী, নারীদেরকে ঘায়েল করতো, কে ছিল? উইল হানিকম। ওকে, উইল হানিকম ইজ দ্য লেডি কিলার অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। তো এই ক্লাবের সদস্যদের মধ্যে উইল হানিকম ছিলেন একজন লেডি কিলার। হোয়াট টাইপ অফ ম্যান ইজ দ্য কার্জিম্যান?
কালজিম্যান কিংবা যাজক কেমন ধরনের ব্যক্তি ছিল? The clergyman is a very religious, learned and philosophic. তো উনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ, পণ্ডিত এবং দার্শনিক প্রকৃতির মানুষ। দার্শনিক ছিল, অত্যন্ত ধার্মিক, তারপর পণ্ডিত মানে জ্ঞানী এবং দার্শনিক। হু ওয়াজ ডিউক অফ মনমাউথ, এটা তোমরা অ্যাবসালম এন্ড অ্যাকিটোফেলে পড়ছো। তো অ্যাবসালম এন্ড অ্যাকিটোফেলে ওইখানে পড়ছো, এখানে কি না না মনে করো পড়ো নাই, এই প্রশ্নটা এখানে নাই, কিন্তু মনে করো আসছে, তার মানে কি দিতে পারবা না? হু ওয়াজ ডিউক অফ মনমাউথ? ডিউক অফ মনমাউথ সে কে ছিলেন? দ্য ইলিজিটিমেট সান অফ চার্লস টু, চার্লস টু এর অবৈধ সন্তান বা পুত্র। হোয়াট ইজ দ্য ইনার টেম্পল? ইনার টেম্পলটা কি? Inner Temple is one of the four wings of court in London. তো লন্ডনের চারটা যে আইনি প্রতিষ্ঠান আছে বা ইনস আছে, এই ইনসের মধ্যে একটা। Where did the interest of the Templar lie? তো টেম্পলারের আগ্রহটা কিসের দিকে ছিল বা সে কিসের দিকে ঝুঁকেছিল? The Templar is not interested in the study of law. এই যে আইনের পড়াশোনায় উনি আগ্রহ ছিল না, ওনার ছিল সাহিত্যের প্রতি আগ্রহ। Instead of law, তো আইনের পরিবর্তে he is interested in literature and drama. সাহিত্য এবং নাটকের প্রতি তার আগ্রহ কিংবা ঝোঁক ছিল। এখানে তুমি সিম্পলি দিতে পারো instead of law, মানে দ্বিতীয় লাইনটা দিতে পারো। ওকে, দ্বিতীয় লাইনটা দিতে পারো প্রথম লাইনটা বাদ দিয়ে। এখানে আমি দুইটা লাইন দিছি একটা পারপাসে, যে সে কিসে ইন্টারেস্টেড ছিল না, কিসে আগ্রহী ছিল না, ইন দ্য স্টাডি অফ ল, আইনের শিক্ষায়, আইনের পড়াশোনায়, এটা জানানোর জন্য, প্লাস সে কিসে ইন্টারেস্টেড ছিল এটা বলার জন্য। তো এই জন্যই প্রশ্নটাকে একটু বড় করে লিখছি। ওকে, সিম্পলি দ্বিতীয়টা দিতে পারো। হু ইজ দ্য রেগুলার প্লে গোয়ার? প্লে গোয়ার বলতে হলো যে নাটক দেখতে যায়, এখানে প্লে বলতে খেলা না, প্লে বলতে হলো এখানে নাটক। কে নিয়মিত নাটক দেখতে যেতেন? দ্য টেম্পলার, টেম্পলার কিন্তু যেতেন। হোয়াট ইজ দ্য নিউ ইঙ্ক? নিউ ইঙ্ক এটা আবার কি? আর লোকালিটি ইন লন্ডন, লন্ডনের একটা অঞ্চল কিংবা এলাকার নাম, এলাকা। হোয়াট ইজ উইলস? উইলস কি? উইলস কফি হাউস, মূলত এটা একটা কফি হাউসের নাম, যেটার পূর্ণ রূপটা হলো কি? উইলস কফি হাউস। তারপর হু ইজ দ্য মার্চেন্ট অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য স্পেকটেটর্স ক্লাব? ছয়টা যে সদস্য আছে, কার পেশা কি এটা মাথায় রাখবা। ওকে, তো এখানে কি বলতেছে যে স্পেকটেটর্স ক্লাবের সদস্যদের মধ্যে কে বণিক কিংবা ব্যবসায়ী ছিলেন? স্যার অ্যান্ড্রিউ ফিপট। আর মনে রাখার সুবিধার্থে ফ্রিপোর্ট, ফ্রিপোর্ট মানে এখানে তুমি কি তোমার উপকূল আহ বা তোমার বন্দর এভাবে মনে রাখতে পারো, কারণ বন্দর কিংবা উপকূলের মধ্যে কি ব্যবসায়ীদের আনাগোনা থাকে। ওকে, এভাবেও মনে রাখতে পারো যে ফ্রিপোর্ট যার নামের শেষে সে হলো বণিক কিংবা ব্যবসায়ী। হু ইজ দ্য বিলিভার অফ দ্য ম্যাক্সিম? তো কে হলো এই তথ্য কিংবা এই সূত্র কিংবা এই প্রবাদের কি বিশ্বাসকারী, বা কে এই প্রবাদটাকে বিশ্বাস করে যে আ পেনি সেভড ইজ আ পেনি গড? তুমি যদি 1 টাকা সেভ করো তাহলে তুমি 1 টাকা পাবা। ওকে, তো এই নীতিতে কে বিশ্বাসী? স্যার অ্যান্ড্রিউ ফিপট, বণিক যেটা বা ব্যবসায়ী যেটা সে। হুইচ ইজ আ হিউম্যান ইনস্টিটিউশন? তো মানুষ, মানবের বা মানুষের প্রতিষ্ঠান কি? দ্য অবজারভেন্স অফ সানডে, সানডের প্রথা বা রীতিনীতিগুলোকে পালন করা। ওকে, এটা হলো মানুষের ইনস্টিটিউশন। হু ইজ দ্য সুপ্রিম বিং? সুপ্রিম বিং বলতে হলো তোমার পরম সত্তা, কিংবা কে হলো তোমার পরম সত্তা, বা এখানে সৃষ্টিকর্তা কে? গড। সবার থেকে উচ্চ কে? গড। ওকে, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে আর কি। How was the relationship between the person and the square? তো পার্সন এবং স্কোয়ার তারা হলো চার্জের দুইজন মানে ব্যক্তিবর্গ থাকে। ওকে, সাধারণত তো তাদের মধ্যে সবসময় একটা তোমার দা কুমড়ার মতো সম্পর্ক থাকে। ওকে, কিন্তু আমরা স্যার রজার ডি কবালির ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম দেখি। এখানে কিন্তু সে মানে চার্চের অন্যান্য ব্যক্তিবর্গের সাথে তার খুবই ভালো সুসম্পর্ক,
কিন্তু সাধারণত পার্সন এবং স্কোয়ারের মধ্যে যে সম্পর্ক এটা হলো দা কুমড়ার সম্পর্কের মতো হয়। ওকে, তো কি বলতেছে দা পার্সন এন্ড, এখানে কিন্তু পার্সন কথাটা ঠিকই আছে, এখানে চার্জের ব্যক্তি, পার্সন হলো চার্জের একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। দ্য পার্সন এন্ড দ্য স্কোয়ার লিভ ইন আ পারপেচুয়াল স্টেট অফ ওয়ার। তো এখানে হলো তোমার পার্সন এবং স্কোয়ারের মধ্যে সব সময় একটা চিরস্থায়ী দ্বন্দ্ব অথবা যুদ্ধের অবস্থা লেগেই থাকে, দা কুমড়ার মতো সম্পর্ক আর কি, সাপে নেউলে যেটাকে বলি আমরা। হোয়াট ইজ মিন্ট বাই দ্য ম্যান অফ 500 a year? তো এখানে বছরে 500 আয়ের মানুষ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? ইট মিনস আ রিচ ম্যান। তো এটা বলতে এটা বোঝাচ্ছে যে একটা ধনী ব্যক্তি, হু আর্নস 500 pounds a year, যেটা বোঝায় যে একজন ধনী ব্যক্তি যিনি বছরে 500 পাউন্ড উপার্জন করে। হোয়াট ইজ দ্য চেঞ্জ? চেঞ্জ বলতে কি বোঝায়? পরিবর্তন না, এখানে হলো তোমার শেয়ার মার্কেটের কথা বলতেছে। দেখো ওই যে স্টক এক্সচেঞ্জ পরবর্তীতে বলছে, it refers to the Royal Exchange in London where business is transacted. তো এটা হলো লন্ডনের রয়্যাল এক্সচেঞ্জ কে বোঝায় যেখানে ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়। অথবা ইট রেফার্স টু স্টক এক্সচেঞ্জ, এটা হলো শেয়ার বাজারকে, শেয়ার মার্কেটকে নির্দেশ করে। হু ইজ জন ম্যাথিউস? জন ম্যাথিউস কে ছিলেন বা জন ম্যাথিউস কে? জন ম্যাথিউস ইজ ওয়ান অফ দ্য টিনেন্টস অফ স্যার রজার। স্যার রজারের একটা অন্যতম ভাড়াটে। এতটুকু সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? 48 অবধি, 48 অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? 48 অবধি সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? যদি তোমাদের পরীক্ষা 1 তারিখ থাকতো তাহলে হয়তো বা এটা মানে এটা 100% শিওর থাকতা, এটা অফ থাকতো, মানে অফ হয়ে যেত, স্থগিত হতো। কিন্তু যেহেতু 4 তারিখ আর রাষ্ট্রীয় তোমার সুখ দিল হয়েছে 2 তারিখ অবধি, তাই তো? তো আপাতত প্রিপারেশন নিতে থাকো। ওকে, পরবর্তীতে যা হয় হবে এটা, আপাতত তোমরা প্রিপারেশন নাও। হোয়াট ইজ টিথ? এই টিথ কি? A tithe is a payment of 1/10 of a person's income, products or produce or earnings, traditionally given to support the church. মানে এখানে বলতেছে একজন ব্যক্তির আয় কিংবা উৎপাদনের 10 ভাগের 1 ভাগ অর্থ যখন গির্জার কাজে ব্যবহার করা হয় কিংবা গির্জার কাজে দেওয়া হয়, এখানে এটাকে ট্রিট বলা হয়। ওকে, ট্রিট বলা হয়। অথবা it is the 10th part of the produce to be given to the church. ওকে, তো এখানে বলতেছে যে আহ একজন মানুষের তোমার যে ইনকাম থাকে ওই ইনকামের যে ভাগ, এই ভাগটাকে মানে যে ভাগটা হলো তোমার চার্জের মধ্যে দেওয়া হয় এটাকে চিট বলে। ওকে, তো আমার মনে হয় প্রথমটা দিলে ভালো, কারণ এখানে পুরো বিষয়টা চলে আসছে। একজন মানুষের ইনকামের 10 ভাগের 1 ভাগ যে চার্জের মধ্যে দেওয়া হয় এটাকে টিপ বলে। ওকে, হু ইজ দ্য মেম্বার অফ দ্য ইনার টেম্পল? ইনার টেম্পলের সদস্যকে? অ্যান আননেমড লয়ার অর দ্য টেম্পলার? একজন বেনামি উকিল কিংবা টেম্পলার, ওনার নামটা কিন্তু উল্লেখ করে নাই। তারপর হোয়াই ইজ স্যার রজার আ গুড চার্চম্যান? কেন স্যার রজার একজন ভালো গির্জার অনুসারী বা মানে তোমার কি চার্চম্যান আর কি? দেখো, বিকজ হি ইজ আ রেগুলার চার্চ গোয়ার, কারণ সে নিয়মিতই গির্জায় যান, অ্যান্ড আপহোল্ডস ইটস রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, এবং গির্জার যে অধিকার সুযোগ সুবিধা সকল কিছুই সে ধরে রাখে, বজায় রেখে চলেন বা ফলো করেন।
এখানে apples এর জায়গায় তুমি follows ও দিতে পারো। আর এখানে because এর বি ক্যাপিটাল করবা। What did Sir Roger do to beautify the inside of his church? তো চার্চের ভিতরটাকে সুন্দর করার জন্য উনি কি করেছিলেন? He has decorated and beautifies হবে না, এখানে beautified হবে। ওকে, যেহেতু আগে had আছে, সরি has আছে, কারেকশন করে নিও। He has decorated and beautified the inside of the church with several texts of his own choosing on his own accord and on his own expense. মানে নিজের পছন্দ মতো বিভিন্ন উক্তি, বিভিন্ন বাণী দিয়ে উনি গির্জার ভিতরের যে ওয়ালগুলো বা দেওয়ালগুলো এইগুলোকে উনি সাজিয়েছেন। নিজের নিজের খরচে, নিজ খরচে, নিজের পছন্দ মতো নিজের খরচে বাইবেলের বিভিন্ন বাণী দিয়ে গির্জার ভিতরেরটাকে কি উনি সাজিয়েছেন। হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ ফেমাস কান্ট্রি ডান্স? তো বিখ্যাত যে তোমার গ্রাম্য নাচ এর আবিষ্কারক কে ছিলেন? স্যার রজার্স গ্রেট গ্র্যান্ডফাদার, উনার পিতামহ। ওকে, তারপর হোয়াট ইজ হাস্যক? হাস্যকটা কি? হাস্যকটা কি? A hassock is a thick, firm cushion used for kneeling during prayer, especially in churches. তো হাসক বলতে হলো একটা মোটা শক্ত কুশন, যা কিনা তোমার প্রার্থনা করার সময় হাঁটুর নিচে দিয়ে বসা হয়, বিশেষ করে গির্জার মধ্যে, যাতে করে হাঁটুর মধ্যে কি ব্যথা না পায়। ওকে, একটা কুশন টাইপের। হোয়াট ইজ আ কান্ট্রি সানডে? তো গ্রাম্য সানডে কি? আ কান্ট্রি সানডে রেফার্স টু আ সানডে স্পেন্ট ইন কান্ট্রিসাইড। তো গ্রাম্য কিংবা গ্রামীণ সানডে বলতে হলো গ্রামাঞ্চলে কাটানো একটা রবিবারকে বোঝায়। হুইচ ডে ক্লিয়ার্স অ্যাওয়ে দ্য রাস্ট অফ দ্য হোল উইক? পুরো সপ্তাহের ক্লান্তি কিংবা জং কিংবা ধুলোবালি কে পরিষ্কার করে দেয়? কোন দিনটা পরিষ্কার করে দেয়? সানডে। কি বলছি? বিউটিফাইড হবে বললেই তো দিছি। এই যে এখানে তো বলেই দিছি বিউটিফাইড হবে, ঠিকই তো আছে। আগেরটা ভুল ছিল, বিউটিফাইড ছিল। তারপর দেখো, হোয়াট ইজ এ ক্যাটেসাইজিং ডে? তো ক্যাটেকাইজিং ডেটা এটা আবার কি? ইট ইজ আ ডে on which the priest teaches children through question answer method। মানে এখানে অনেক সময় দেখবা যে অনেক টিচাররা কিংবা অনেক আমরা কি মক্তবে গেছি ছোট সময়, ওকে, বিভিন্ন মসজিদে আমরা পড়ছি, তো এখানে কি একটা সেকশন থাকতো, যেমন খুব সম্ভবত বৃহস্পতিবার দিন এটা হতো, যে কি করা হতো যে ওই দিন কি করতো, মনে করো যে হুজুর থাকে, সে কি করে ছাত্রদেরকে প্রশ্ন ধরে, আর ছাত্ররা কি করে সেটার উত্তর করে, মনে করো একটা দোয়া আবার কোনো একটা বিষয় সে বলছিল যে এটা পড়ার জন্য, তারপর ওই দিনটাতে মনে করো সেটা আহ বৃহস্পতিবার দিন, আমি যেখানে ছোট সময় পড়তাম এখানে একটা বৃহস্পতিবার দিন এটা করতো। ওকে, তো বৃহস্পতিবার দিন কি করা হতো যে একটা দোয়া দিত, হয়তোবা এরকম টাইপের কিছু একটা দিত, তখন কি সে উনি ধরতো। তো ওই রকম যেমন সে আস্ক করতেছে আর আমি উত্তর করতেছি, ওই রকম যে একটা প্রশ্ন করা হয় ওই দিনটা, এই দিনটাকে হলো তোমার ক্যাটেকাইজিং ডে বলা হয়। ইট ইজ দ্য ডে অন হুইচ, তো এটি হলো এমন একটা দিন যেই দিনে তোমার পুরোহিত প্রশ্ন উত্তরের মাধ্যমে শিশুদেরকে কি করে পাঠদান প্রদান করেন, পাঠদান শিখিয়ে থাকেন। ওই এই ক্যাটেকাইজিং ডেতে যে পুরোহিত, সে পুরোহিত মশাই কি করবে, বাচ্চাদেরকে প্রশ্ন করবে আর বাচ্চারা প্রশ্নের উত্তর দিবে, এক কথায়। At what age did Sir Roger became a sheriff? কত বছর বয়সে স্যার রজার শেরিফ হয়েছিলেন? At the age of 23, 23 বছর বয়সে। What does Sir Roger say about the ladies not willing to marry anyone? তো সেই মহিলা যে বিয়ে করবে না বা বিয়ে না করার যে তার একটা ইচ্ছে, এই ইচ্ছে সম্পর্কে স্যার রজার কি বলেছিলেন? He says that উনি বলেছেন যে the widow finds pleasure in friendship only। মহিলাটা শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে আনন্দ খুঁজে পায়, তাই উনি বিয়ে করবে না। What has kept Sir Roger distant from the widow?
কোন বিষয়টা স্যার রজারকে ওই মহিলার থেকে দূরে রেখেছিল? স্যার রজার্স শাইনেস, মডেস্টি অ্যান্ড ফিয়ার অফ রিজেকশন। তো উনার হলো নম্রতা, ভদ্রতা, লাজুকতা, বিনয় এবং প্রত্যাখ্যান। সে প্রত্যাখ্যান মানে তাকে রিজেক্ট করে দিতে পারবে, প্রত্যাখ্যান করে দিতে পারে। এই ভয়গুলো, এই ভয়, তার লাজুকতা, তার বিনয়, তার প্রত্যাখ্যানের বই kept him distant from the widow he admired. যে মহিলাকে সে পছন্দ করত, ওই মহিলার থেকে মূলত তার লাজুকতা, তার বিনয়, তার প্রত্যাখ্যানের বই তাকে দূরে রেখেছিল। Why was the whole court in the widow's উইন্ডোজ না উইডোজ হবে, ওখানে বানান ভুল হয়েছে, উইডোজ ফেভার। তো পুরো কোর্ট কেন, পুরো কোর্ট কিংবা আদালত কেন বিধবা মহিলার পক্ষে ছিলেন? As he acted to be dedicated to her husband, sad and poor. যেহেতু উনি ওনার স্বামীর প্রতি অত্যন্ত মানে কি ডেডিকেটেড তো বুঝি, উৎসর্গী। ওকে, তার স্বামীর প্রতি খুবই মায়া মমতায় ভরপুর। ওকে, এবং সে খুবই দুঃখী এবং অসহায় হিসাবে নিজেকে উপস্থাপন করতেছে। তাই পুরো আদালত তার প্রতি খুবই সহানুভূতিশীল হয়েছে। ওকে, বা তার ফেভারে কথা বলছে। তারপর, হোয়াই ডিড স্যার রজার ইমপ্রুভ হিজ লাইফস্টাইল? স্যার রজার কেন তার জীবনযাত্রার মান বা জীবনযাত্রাটাকে কি উন্নত করেছিল? টু মেক দ্য উইডো হ্যাপিয়ার, ওই বিধবা মহিলাকে খুশি করার জন্য, তাকে রাজি খুশি করানোর জন্য। ৬২ অবধি সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ৬২ অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? শেরিফ হলো তোমার মানে অনেক ইয়াটার বিচারক টাইপের। ওকে, বিচারক আর কি। তো গ্রাম্য কিংবা গ্রামীণ অঞ্চলে যারা ইয়ে করে, বিচার কার্য পরিচালনা করে, তাদেরকে শেরিফ বলা হয়। এতটুকু সকলের কাছে ক্লিয়ার কিনা? কত? ৬২। তারপর, হোয়াট ইজ দ্য রিলিজিয়াস ভ্যালু অফ সানডে? তো সানডের ধর্মীয় গুরুত্বটা কি? দ্য অবজারভেন্স অফ দ্য সানডে রিফ্রেশেস দ্য নোশনস অফ রিলিজিয়ন ইন দ্য মাইন্ডস অফ দ্য ভিলেজার্স। তো বলতেছে রবিবারের যে প্রথা কিংবা রবিবারের যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিগুলো গ্রামবাসীদের মনে ধর্মীয় চেতনা অথবা ধারণাগুলোকে সতেজ করে। ওকে, কি বলতেছে? রবিবারের যে তোমার আচার অনুষ্ঠান কিংবা নিয়ম নীতি, এই নিয়ম নীতিটা হলো গ্রামবাসীদের মনে ধর্মীয় অনুভূতি কিংবা ধর্মীয় চেতনাগুলোকে জাগ্রত করে কিংবা সতেজ করে। ৬৩ নাম্বার প্রশ্ন। তারপর, হুজ লেটার ইজ প্রেজেন্টেড ইন দ্য এসে ডেথ অফ স্যার রজার? ডেথ অফ স্যার রজার এই প্রবন্ধে কার চিঠি উপস্থাপন করা হয়েছে? দ্য বাটলার্স লেটার ইজ প্রেজেন্টেড ইন দ্য এসে ডেথ অফ স্যার রজার। মানে স্যার রজারের যে তোমার ইয়ে ছিল, চাকর ছিল, বাটলার, ওই বাটলারের চিঠি। এখানে বাটলারের বিটা তুমি বিও মানে ক্যাপিটালও দিতে পারো, যেহেতু এটা হচ্ছে তার চাকরকে বুঝাইছে। আবার এভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। হোয়াট ডিড এডিসন গেট অন দ্য ডেথ অফ স্যার রজার? তো স্যার রজারের মৃত্যুর পর এডিসন কি পেয়েছিলেন? এডিসন গট অল দ্য বুকস অফ স্যার রজার। স্যার রজারের সমস্ত বইগুলো উনি পেয়েছেন। হাউ মেনি ম্যান ক্যারিড স্যার রজার্স কফিন? স্যার রজারের কফিনটা কতজন লোক বহন করতেছিল? 6 ম্যান। হু ইজ বিলিভার অফ দ্য ম্যাক্সিম আ পেনি সেভড ইজ আ পেনি গড? এটা আমরা উপরে পড়ছি, স্যার অ্যান্ড্রিউ পিপর। তারপর, হোয়াই ওয়াজ স্যার রজার গিভেন প্রায়োরিটি? স্যার রজারকে কেন অগ্রাধিকার দেওয়া হয়েছিল? Sir Roger de Coverley was given priority because of his kindness, wisdom, respectable character, and social status as a landed gentleman. তো স্যার রজার ডি কভারলি তার দয়া,
জ্ঞান, সম্মানজনক চরিত্র এবং একজন তোমার জমিদার হিসাবে তার যে সামাজিক মর্যাদা, এই মর্যাদার কারণে তাকে অগ্রাধিকার কিংবা গুরুত্ব দেওয়া হয়েছিল। When did Sir Roger start feeling ill? স্যার রজার কখন অসুস্থতা বোধ করতে শুরু করেন? Sir Roger started feeling ill at the last country meeting he attended. তো এখানে বলতেছে যে শেষ যে তোমার একটা সভায় কিংবা কোনো বিচার কার্যে উনি গিয়েছিলেন, এই বিচার কার্য যাওয়ার পর থেকেই উনি কি অসুস্থতা বোধ করেন। ওকে, বা ওই যে মিটিং হি অ্যাটেন্ডেড স্টার্টেড, ওকে, ওই যে শেষ একটা বিচার কার্যে গেছে, ওই বিচার কার্যেই উনি কিছুটা কিছুটা অসুস্থতা বোধ করতে শুরু করেন। এটা তারপর when did স্যার রজার behave in an odd manner? স্যার রজার কখন অদ্ভুত আচরণ করেন? when he is sure that, যখন উনি নিশ্চিত থাকেন যে people around him are in the wrong, মানে তার আশেপাশের মানুষগুলো ভুল পথে চলতেছে বা তার আশেপাশের মানুষগুলো খারাপ। তো ওইরকম যখন সেন্স উনি করতে পারতেন, মানে বুঝতে পারতেন, তখনই উনি কি করতেন, একটু অদ্ভুত ব্যবহার করতেন। হোয়াট ইজ সারমন? সারমন কি? বা ধর্ম, মানে ধর্মের উপদেশ, ধর্ম উপদেশ আর কি। কোথায়? Sermon is a Christian ceremony in which a priest gives a talk on a religious or moral subject. তো সারমন কিংবা ধর্ম উপদেশ হলো খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান। ওকে, যেখানে একজন ধর্মীয় যাজক কিংবা পুরোহিত ধর্মীয় কিংবা নৈতিক বিষয়ের উপরে বক্তব্য পেশ করেন কিংবা বক্তব্য দেন। যেমন আমাদের দেখবা, আমরা যারা মুসলিম আছি তোমাদের কি প্রতি শুক্রবারে জুম্মার নামাজের আগে কিন্তু খুতবা হয়। ওকে, ওই রকম টাইপের আর কি। হোয়াই ডিড দা উইডো গো টু দা কোর্ট? কেন এই বিধবা মহিলাটা কেন আদালতে গিয়েছিলেন? She went to the court concerning the share of her husband's estate that she would be getting. তো ওনার স্বামীর যে সম্পত্তিটা উনি পাবেন সেই বিষয়ে তদারকি, মানে খোঁজ খবর নেওয়ার জন্য বা তদারকি করার জন্য উনি আদালতে গিয়েছিলেন। তারপর হোয়াট ইজ দ্য স্পেকটেটর? স্পেকটেটর এটা আবার কি? ইট ওয়াজ দ্য ডেইলি পাবলিকেশন ফাউন্ডেড বাই এডিসন এন্ড স্টিল। এটা ছিল একটা তোমার কি দৈনিক প্রকাশনা, লাইক নিউজ পেপার। এখন যেমন নিউজ পেপার দৈনিক মানে ডেইলি কি প্রকাশিত হয়, তো স্পেকটেটরটা হলো কি ডেইলি প্রকাশিত হতো। ওকে, বা তুমি ম্যাগাজিন নিউজ পেপারও দিতে পারো। তারপর হোয়াই ডিড স্যার রজার টিনেন্স গ্রো রিচ? কেন স্যার রজারের যে তোমার ভাড়াটে কিংবা প্রজারা কেন ধনী হচ্ছিল? বিকজ অফ হিজ জেনারসিটি, তার উদারতার কারণে। হোয়াট ইজ স্পেকটেটর ক্লাব? স্পেকটেটর ক্লাব এটা কি? ইট ইজ দ্য গ্রুপ অফ মেন, এটা হলো কিছু মানুষের একটা দল, একটা গোষ্ঠী। হোম স্টিল সিটস অ্যান্ড থ্রেডস উইথ মোস্ট অফেন, যাদের সাথে স্টিল প্রায় বসতেন এবং আড্ডা দিতেন। ৭৫টা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ৭৫টা সকলের কাছে ক্লিয়ার কিনা? তারপর হোয়াট ডাজ স্যার অ্যান্ড্রিউ ফিপর্ট ডু? স্যার অ্যান্ড্রিউ ফিপর্ট কি করেন? হি ইজ আ মার্চেন্ট অফ গ্রেট এমিনেন্স ইন দ্য সিটি অফ লন্ডন। তো লন্ডন শহরের একজন অত্যন্ত খ্যাতিমান বণিক কিংবা ব্যবসায়ী। বা তুমি দিতে পারো আ গ্রেট মার্চেন্ট
or famous merchant in the city of London বা in London, তোমার যেভাবে খুশি, যেভাবে ইজি হয় ওভাবে দিবা। How is his notion of trade, মানে তোমার ব্যবসা বাণিজ্য বা ব্যবসা সম্পর্কে তার ধারণা কেমন। His notions of trade are noble and generous, তো ব্যবসা সম্পর্কে তার ধারণাগুলো অত্যন্ত মহৎ এবং উদার, মানে ভালো। What does he call the sea, উনি সমুদ্রকে কি বলে ডাকেন। He calls the sea the British common, ব্রিটিশ কমন বলে ডাকেন। তারপর হোয়াট ইজ আ বারবারাস ওয়ে টু এক্সটেন্ড ডোমিনিয়ন, তো তোমার আধিপত্য বিস্তারের কোন পদ্ধতিটা বা কোনটা খুবই বর্বর। আধিপত্য বিস্তারের কোন পদ্ধতিটা খুবই বর্বর। ইট ইজ বারবারাস ওয়ে টু এক্সটেন্ড ডোমিনিয়ন বাই আর্মস, এখানে আর্মস বলতে কি বোঝানো হয়েছে বলো। আর্মস বলতে কি আমাদের বাহু, আমাদের হাত? না, এখানে আর্মস বলতে হলো তোমার অস্ত্র। তো অস্ত্রের মাধ্যমে, সহিংসতার মাধ্যমে যদি আধিপত্য বিস্তার করা হয়, এটা হলো একটা বর্বর পদ্ধতি। ওকে, আর্মস। এই যে তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলে না আর্মস এন্ড দ্য ম্যান, ওইখানে আর্মস কি বাহু ছিল? আর্মস মানে হলো এখানে যুদ্ধটাকে নির্দেশ করেছিল। তারপর ওকে, শেষের দিকে হাউ ট্রু পাওয়ার ইজ টু বি গট, কিভাবে প্রকৃত ক্ষমতা অর্জন করা যায় বা পাওয়া যায়। ট্রু পাওয়ার ইজ টু বি গট, গট আর্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি, তো শিল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রকৃত ক্ষমতা পাওয়া যায়। হোয়াট ইজ দ্য নেম অফ স্যার রজার্স বাটলার, স্যার রজারের যে চাকর, এই চাকরের নাম কি। এডওয়ার্ড বিস্কুট। ওকে, এডওয়ার্ড বিস্কুট এটা ছিল তার চাকরের নাম। হোয়াট, আর এই বেটাই কিন্তু চিঠি লিখছিল এডিসনের কাছে। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট সিমটম দ্যাট শোড রজার ওয়াজ সিক, মানে রজার যে তোমার অসুস্থ, তার প্রথম লক্ষণটা কি ছিল, উপসর্গটা কি ছিল। স্যার রজার লস্ট হিজ অ্যাপিটাইট ফর বিফ হুইচ হি ইউজ টু লাইক আ লট, মানে তোমার মাংসের, গরুর মাংস দিয়ে এটা খুবই তার একটা বিখ্যাত একটা খাবার বানাতো। ওকে, ওই খাবারের প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলছে, ওই খাবারটা সে আর পছন্দ মানে করে না। তো এটা যে প্রথম লক্ষণ ছিল, এটা সে খাবারের প্রতি অনীহা প্রকাশ করতেছে, এটাই ছিল তার অসুস্থ হওয়ার প্রথম লক্ষণ। হোয়াট ডিড দ্য উইডো সে ইন অ্যাপ্রাইসাল অফ স্যার রজার, তো স্যার রজারের প্রশংসায় বিধবা মহিলাটা কি বলছিল। হি সে, তো উনি বলতেছেন বা বলেন, হি ইজ দ্য টেমেস্ট অ্যান্ড মোস্ট হিউম্যান ইন দ্য হোল কান্ট্রি, তো স্যার রজার হলো এই পুরো দেশের মধ্যে সবচেয়ে শান্ত এবং মানবিক মানুষ ছিলেন। হোয়াট ইজ স্যার, হোয়াট ইজ রজার্স ফেভারিট ফুড, তো স্যার রজারের ফেভারিট ফুড কি ছিল। সারলোইন, এটা হলো গরুর মাংস দিয়ে মানে বানানো এক প্রকার খাদ্য। ওকে, এটা ছিল তার খুবই মানে প্রিয় খাদ্য, ফেভারিট ডিশ। হোয়াট ওয়াজ দ্য রুল অফ দ্য স্পেক্টেটর্স ক্লাব, স্পেক্টেটর ক্লাবের ভূমিকা কি ছিল। ইট প্লেড আ সেন্ট্রাল রোল ইন দ্য পেরিওডিক্যালস স্ট্রাকচার অ্যান্ড আপিল, তো সাময়িক কিংবা ম্যাগাজিনের গঠন এবং জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে এটা একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল, স্পেক্টেটর্স ক্লাবটা। ওকে, তো সকলের কাছে এডিসন এন্ড স্টিল ক্লিয়ার কিনা বলো। এডিসন এন্ড স্টিল ক্লিয়ার কিনা?